আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 25 ব্যাচ তোমাদের সাথে আরো একবার এবং শেষবারের মতো একাডেমিক লাইফে দেখা হচ্ছে। কালকে তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা, সো কন্টেন্ট যা দেওয়ার সব তো দিয়ে দিছি। তো ভাইয়া এখন আবার কি করতে আসছেন? সো এখন একটু আমরা ওভারঅল পুরা সবগুলো চ্যাপ্টার নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? অর্থাৎ কেমিস্ট্রি সেকেন্ড পেপার ওভারভিউ ক্লাস। তোমাদের যে কনফিউশন গুলো আছে যে ভাইয়া আমরা হচ্ছে ব্যাপনের ম্যাথে চাপ ইউজ করব কিনা বা না করলে আলটিমেটলি সমস্যা হবে কিনা, তারপর হচ্ছে জারণ বিজারণের যে ম্যাথ গুলো আছে সেগুলো কি স্টয়কিওমেট্রি দিয়ে করলে কেটে দিবে কিনা, তারপর হচ্ছে সূত্র দিয়ে করা যাবে কিনা। দুইটা ভাবে তো তোমার হচ্ছে দুই রকমের অ্যান্সার আসে। সো হচ্ছে গাইডে একভাবে করা, ভাই আপনি একভাবে করাইছেন, অমুক ভাই একভাবে করাইছে, আমি কোন ভাবে করব, ই সেলের ম্যাথগুলা করলে কখন ঘনমাত্রা নিব, কখন নার্নস্ট ইকুয়েশন ইউজ করব, এই সব জিনিসপাতিগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো আর হালকা একটু জৈবযোগ পড়বো, ঠিক আছে? অর্থাৎ জৈবযোগের পুরো জিনিসটা দেখবা 5 থেকে 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে ভাই একটু তোমাকে রিক্যাপ করাই দিছি। সো চলো আমরা হচ্ছে একটু কথাবার্তা বলি। শুরুতে আসো ভাইয়া যে পরিবেশ রসায়নে একটা জায়গাতেই তোমাদের সমস্যা হচ্ছে যে ভাইয়া ব্যাপন এর ম্যাথে কি করব, ঠিক আছে? আমি একটু টাইটেলটা দিয়ে নিই যে ভাইয়া পরিবেশ রসায়ন থেকে, তাহলে আমাদের একটা কনফিউশন আছে। সো কনফিউশনটা কি যে ভাই গ্রাহামের ব্যাপন সূত্রে তো হচ্ছে মানে বলাই আছে যে তাপমাত্রা, চাপ এগুলা যদি হচ্ছে চেঞ্জ না করি, আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে? তুমি দেখো একটা ছোট জায়গা দিয়ে গ্যাস যখন বের হবে তখন ছোট্ট জায়গা থেকে ও কিন্তু বড় একটা জায়গায় চলে আসবে, ঠিক আছে? তখন ও আগে একটা ছোট্ট জায়গায় ছিল, ওর অণুপরমাণু গুলা যখন এই ছোট্ট জায়গা দিয়ে হচ্ছে বের হবে, তুমি দেখো একটা পাত্রের মধ্যে গ্যাস আছে, তুমি একটা ছোট্ট ছিদ্র করে দিছো, শ শ করে গ্যাসগুলো বের হয়ে যায়। কেন? কারণ তখন ওদের ভিতরে অনেক বেশি কলিউশন হয়, অনেক বেশি সংঘর্ষ হয়, তখন ওরা কি হয়, ওই ছিদ্রপথটা দিয়ে বের হয়ে যায়, ঠিক আছে? এখন একটু দেখো আমাদের যে ম্যাথ গুলো আসে যে ভাইয়া এরকম একটা পাত্র দেওয়া থাকে, এই পাত্রে তোমার হচ্ছে আয়তন, তারপর হচ্ছে তোমার চাপ, তারপরে তাপমাত্রা এগুলো দেওয়া থাকে। এখন তাপমাত্রা এনে কোনো প্যারা হয় না, কারণ দুইটা পাত্রে তাপমাত্রা সেম দেওয়া থাকে। বাট ঝামেলা যেটা হয় যে ভাইয়া ধরেন এই পাত্রে চাপ দেওয়া আছে হচ্ছে 740 মিলিমিটার পারদ চাপ, এন্ড এই পাত্রে চাপ দেওয়া আছে ধরেন হচ্ছে 2.3 এটিআর। সো দুইটা পাত্রের চাপ তো সেম না। তো এখন আমি যখন সূত্র করব, ধরেন এই আমাদের কি করতে হয়, আমি তোমাকে রিক্যাপ করাই যে ভাইয়া এই গ্যাসটার আণবিক ভর তোমার সব দেওয়া থাকে, তুমি হচ্ছে এই সূত্রটা দিয়ে যে ভাইয়া m ইজ ইকুয়ালস টু WRT ডিভাইড বাই PV, এটা দিয়ে তুমি হচ্ছে এই গ্যাসটার আণবিক ভর বের করো, এন্ড এইটা দিয়ে তুমি হচ্ছে এই গ্যাসটার আণবিক ভর বের করো M2, এন্ড সেইটা আসে হচ্ছে তোমার সেম সূত্র যে ভাই WRT বাই PV। এখন করার পর তুমি গিয়ে চেক যে করবা, এখানেই ঝামেলাটা যে ভাই আমরা যখন লিখি যে ভাই গ্রাহামের সূত্র অনুযায়ী, দেখো কথাটা বোঝার চেষ্টা করো, গ্রাহামের সূত্র অনুযায়ী। এখন আমাদের সিলেবাসে কিন্তু গ্রাহামের সূত্র আছে, বুঝো আমাদের সিলেবাসে গ্রাহামের সূত্র আছে। কেন প্যাচটা লাগলো আমি তোমার সেটা বুঝাচ্ছি। তো এখন এই যে এইখানে গ্রাহাম লোকটা কি বলছে, গ্রাহাম লোকটা বলছে তুমি ওই যে ক্ষেত্রফল এটা চেঞ্জ করতে পারবা না, তাপমাত্রা এটা চেঞ্জ করতে পারবা না, চাপ এটা চেঞ্জ করতে পারবা না। এই তিনটা জিনিস যদি ফিক্স থাকে, এই তিনটা জিনিস যদি তুমি চেঞ্জ না করো, তখন কেবল গ্রাহামের সূত্রটা অ্যাপ্লিকেবল। এন্ড সেই সূত্রটাই তোমাদের বই পুস্তক সব জায়গাতে দেওয়া আছে যে ভাই R1 ডিভাইড বাই R2 ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ M2 ডিভাইড বাই M1। এখন একটু বোঝার চেষ্টা করিল, যেহেতু আমাদের সিলেবাসে গ্রাহামের সূত্র আছে, তাই দেখবা বিভিন্ন গাইডে এখানে কিন্তু চাপটাকে কনসিডার করে নাই। অর্থাৎ এখান থেকে আণবিক ভরটা বের করছে, এখান থেকে আণবিক ভরটাকে বের করছে, এন্ড ডিরেক্ট এই সূত্র দিয়ে ম্যাথগুলা করা আছে। কই কই আমি নাম ধরে বলি, আমাদের লেকচার, পাঞ্জেরি, রয়্যাল, এই জিনিস এই গাইডগুলো তুমি যদি দেখো, বা হাজারি স্যারের কথাই যদি বলো, উনি এক জায়গায় গুণ করছে আরেক জায়গায় গুণ করে নাই, ঠিক আছে? তার মানে সে ওই দিকটাও বাঁচাইছে, এই দিকটাও বাঁচাইছে। এখন এখানেই কনফিউশনটা। আবার তুমি যদি উদ্ভাসের বইটা দেখো বা অন্যান্য বিভিন্ন বই লেকচার পাবলিকেশন এগুলো দেখো, তাহলে তুমি দেখবে সেখানে আবার এই চাপটাকে গুণ করছে, যে দেখো যত বেশি চাপ দিব তত দ্রুত ওরা দৌড় দিবে গ্যাসের অণুগুলা, তাহলে সেখানে সমানুপাতিক সম্পর্ক আসতেছে। তাই ভাইয়া আমরা কি হচ্ছে চাপটাকে কনসিডার করব কি করব না, এই যে P1 বাই P2 এটা গুণ করব কি করব না, এইটা হচ্ছে এখন তোমার প্রশ্ন বা কনফিউশন। তো কনফিউশনটা একটু দূর করে নাও যে ভাই আমরা গ্রাহামের সূত্র পড়তেছি বিধায় অনেক পাবলিকেশনে এই পিটাকে কাউন্ট করে নাই। যেহেতু আমাদের সিলেবাসে গ্রাহামের সূত্র আছে, তাই অনেক জায়গায় পিটাকে কাউন্ট করে নাই। আবার গ্রাহামের সূত্রে যে অ্যাকচুয়াল ব্যাখ্যা যে ভাই পি চেঞ্জ করা যাবে না, কিন্তু আমি তো দেখতেছি এখানে পি একটা আর এখানে পি আরেকটা, তাহলে তো অবশ্যই পি এখানে এফেক্ট করতেছে, তাহলে পি কে কেন কাউন্ট করবো না? এটা তো ভুল। তার মানে তুমি তো বুঝতেই পারতেছো যে পিটাকে নিলে সব থেকে অ্যাকুরেট অ্যান্সার আসতেছে। বাট সেক্ষেত্রে কিন্তু গ্রাহাম যে জিনিসগুলোকে কনস্ট্যান্ট রাখতে বলছে সেগুলো কিন্তু ফিক্স থাকতেছে না, ঠিক আছে? সো এই জিনিসটাকে মাথায় রেখাই অনেকে পিটাকে কাউন্ট করে না, অনেকে পিটাকে কাউন্ট করে। এখন তুমি একটু বোঝার চেষ্টা করো, দুইটা জিনিসই কিন্তু টিচার স্টুডেন্ট সবাই প্রচলিত, যে অনেকে পিকে কাউন্ট করে ম্যাথ করে, অনেকে পিকে কাউন্ট না করে ম্যাথ করে।
প্রত্যেকটা টিচার এই জিনিসটা দেখছে, যারা কেমিস্ট্রি পড়ায় বা যারা তোমার বোর্ডের কোশ্চেন গুলা করবে, যারা তোমার বোর্ডের খাতা দেখবে। সো তুমি যদি একদম অ্যাকুরেট করে পিটাকে কাউন্টে নাও তাইলেও তুমি মার্কস পাবা, যদি খালি উপরের কাজগুলো সব ঠিকঠাক করে আনতে পারো। তুমি যদি পিটাকে নাও দাও তাইলেও তুমি মার্কস পাবা, কারণ অনেক টিচার জানে যে আমার স্টুডেন্টরা এইভাবে ম্যাথগুলো করে আসছে, অন্তত 5 থেকে 7টা জায়গায় ওরা চাপটাকে ছাড়া ম্যাথ করে আসছে। তোমার চিন্তার কোনো কারণ নাই। তুমি যদি একদম অ্যাকুরেট আনসার বের করতে চাও চাপ দিবা, কারণ তুমি জানো চাপ তো এফেক্ট করতেছে। আর তুমি যদি চাপ না দাও, প্রচলিত নিয়মে করো, তাও সমস্যা নাই, কারণ তোমার সিলেবাসে কিন্তু গ্রামের সূত্রে পড়তেছো, সেখানে কিন্তু চাপটাকে কনস্ট্যান্ট রাখার কথা বলা আছে। যদিও এটা একটু ইনকারেক্ট হচ্ছে, তুমি বুঝতে পারতেছো, বাট কথা কি, কথা ওইটাই, তুমি যদি চাপ গুণ দাও বাট উপরে প্রসেস সব ঠিক থাকে নাম্বার পাবা, যদি না গুণ দাও বাট সবকিছু প্রসেস ঠিক থাকে তুমি নাম্বার পাবা। আর কোনো কনফিউশন আছে গ্রামের ব্যাপন সূত্র থেকে? আল্লাহ পাগল হয়ে গেছি ভাই এই কোশ্চেনে অ্যান্সার দিতে দিতে। একদম অ্যাকুরেট হচ্ছে চাপটাকে কনসিডারে নেওয়া, কারণ হচ্ছে গ্রামের সূত্র বলছিল চাপটাকে কনসিডার রাখতে, বাট আমরা রাখিনি। গেল একটা। চলো এরপর আসা হচ্ছে আমরা পরিমাণগত রসায়নে যাই। হ্যাঁ, পরিমাণগত রসায়ন, এত ঝামেলা আল্লাহ রে ভাই, কি যে অবস্থা তোমাদের। সো পরিমাণগত রসায়ন, মানে ভাইয়া আপনি এইভাবে করিয়েছেন, এইভাবে তো গাইডের সাথে মিলে না। আরে ভাই গাইডের সাথে কেন মিলতে হবে? আমার ফাইনাল আনসার মিললেই তো হইলো। ধরো তোমারে আমি হচ্ছে একটা ম্যাথ করতে দিছি, তো এক লোকে ম্যাথটা ঘুরায় করে বলছে পিএস হচ্ছে 3, আর তুমি আরেক ভাবে করে বলছো পিএস হচ্ছে 3। সমস্যা কোথায়? একজন সূত্র দিয়ে বলবে মিশ্রণের প্রকৃতি অম্লীয়, আর তুমি ভাইয়া যেভাবে শিখেছি সেভাবে বলবো অম্লীয়। অম্লীয় মিলছে কিনা সেটা দেখবা। তুমি মাঝখানের প্রসেস কেন দেখতে যাচ্ছ? যে সূত্র দিয়ে করা সে সূত্র দিয়ে করবে, যে স্টয়কিওমেট্রি করা সে স্টয়কিওমেট্রি দিয়ে করবে। যেমন তোমাদের আমি এই জিনিসটা ভালো মতো বুঝাইছিলাম, এখন তোমরা সবাই তো আর সব ক্লাস করো না, তাহলে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে দাঁড়াও, সেটা হচ্ছে আমি একটু জারণ বিজারণের ক্লাসটাতে যাই। মানে আমি তোমাদের ধরে দেখাই দিই যে ভাই তোমরা প্যাচটা লাগাইছো কেন, কারণ হচ্ছে তোমরা সব ক্লাস তো সবাই করো না, ঠিক আছে, সব ক্লাস সবাই করবে না, এটা স্বাভাবিক। তো আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে ভাই ধরো এই যে জারণ বিজারণের ক্লাসটা কই গেল, এই যে জারণ বিজারণের ক্লাসটা, এটা লেকচার স্লাইডে যাই, ঠিক আছে, এটা লেকচার স্লাইডটাতে যাই, ধরো এটা লেকচার স্লাইডটাতে যাই। এখন একটু আইসো নিচের দিকে, যে ভাই অনেক ভাবে জারণ বিজারণের ম্যাথ দিয়ে লোহায় ভেজাল টেজাল বের করছো, ঠিক আছে। আচ্ছা এবার আসো, যে এখানে তো ভাই জিনিসগুলো শিখেছি সব, তোমার হচ্ছে যে সমতা করার জিনিসপাতিটা। এখন এইখানে আসো, আমি প্রত্যেকটা ম্যাথ দুইটা ব্যাপারে তোমাদের করে দেখাইছি ভাইয়া, এভাবে করে দেখাইছি ঐকিক নিয়মের মতো। স্টয়কিওমেট্রি তোমার হচ্ছে অনেকে ফলো করতে চাও, আবার অনেকে সূত্র দিয়ে করতে চাও, যে না ভাই আমি হচ্ছে এই n1 e1 n2 e2 বা v1 s1 e1 v2 s2 e2 টাইট্রেশনের মতো যে সূত্রটা আছে সেটা দিয়ে করবো। তো তুমি ভাই এমনে করো তাও তো অ্যান্সার 0.61 গ্রাম আসবে, তুমি ভাই এমনে করো তাও তো অ্যান্সার সেমই আসবে, খালি উপস্থাপন করার প্রসেসটা আলাদা, কিন্তু ভিতরে কাজ তো হচ্ছে একই। ভি আর এস কে যে গুণ করতেছি এটাও আলটিমেটলি মোলকে বোঝাচ্ছে, এন্ড এখানে যে ভি আর এস কে গুণ করতেছি এটাও তো মোলকে বোঝাচ্ছে, জাস্ট দেখতে না অন্যরকম। আইসা বলতেছে যে ভাই আপনি এভাবে ম্যাথ করেছেন গাইডের সাথে মিলে না, তো তোমার দেখতে কি সেম হবে? আমি কি একভাবে ম্যাথ করেছি? করে নাই তো। ফাইনাল অ্যান্সার মিলতেছে কিনা তুমি দেখবা সেইটা, ফাইনাল অ্যান্সার মিলতেছে কিনা তুমি দেখবা সেইটা। সো স্টয়কিওমেট্রি দিয়ে করো, তুমি সূত্র দিয়ে করো, তুমি ভাইয়ার মতো করো, যেমনে মন চাই করো, তোমার ফাইনাল অ্যান্সার মিলতেছে কিনা। এখন বুঝো এই কাজটা যারা করবে, যে ভাইয়া এইভাবে ম্যাথ করা যাবে কিনা, আমি বুঝাচ্ছি ঝামেলাটা কোথায়। যে অনেকে এইভাবে করো রিঅ্যাকশন থেকে, যে ভাই ধরেন KMnO4 ডিভাইড বাই 4 এই টাইপের, এখানে FeSO4 নিচে হচ্ছে 5, সেখান থেকে ম্যাথ করো। অনেকে এখান থেকে ডিরেক্ট এখন সূত্র অ্যাপ্লাই করে ম্যাথ করে দিতে পারো, বাট এইটা যদি অনেক বেশি ছোট হয়ে যায়, এভাবে ম্যাথটা করলে যদি 2 থেকে 3 লাইন হয়ে যায়, তখন তুমি একটু বোঝো জিনিসটা, যে 4 মার্কের একটা কোশ্চেন তুমি 3 লাইনে ম্যাথটা করে দিয়ে আসছো, তখন নিজের কাছেই কেমন লাগে। তো আমি এটাও দেখাইছি যে ভাই তুমি 3 লাইনে ম্যাথ করতে পারো, কোনো সমস্যা নাই, তোমার মার্কস দিবে টিচার, ঠিক আছে, বাট এমনি করলে কি একটু জাস্ট কোশ্চেনটা মনে হয় যে না 4 মার্কের কোশ্চেন 4 মার্কের মতো করে অ্যান্সার করছি। বাট তোমার যদি ভালো না লাগে এটা কইরো না, এমনি করো, ফাইনাল অ্যান্সার তো মিলতেছে, বুঝছো। আর পেছায় অনেকগুলা, যে স্টয়কিওমেট্রি করা যাবে কিনা, অমুক দিয়ে করা যাবে না, ঐকিক নিয়ম করা যাবে কিনা, সূত্র করা যাবে কিনা, সব করা যাবে, তোমার অ্যান্সারটা মিলতে হবে। সেম কথা অ্যাসিড ক্ষার টাইট্রেশনের ক্ষেত্রে, ভাই আপনি তো অ্যাসিড ক্ষার করাইছেন এইভাবে যে 40 ml 0.25 মোলার, সেখান থেকে H+ বের করছেন, যত অ্যাসিড ছিল সবগুলা থেকে H+, যত ক্ষার ছিল সবগুলা থেকে OH-, তারপর আপনি চেক করছেন H+ বেশি না OH- বেশি। তো ভাই সমস্যা কই, আমি কি করছি, অ্যাসিড থেকে H+ বের করছি, ক্ষার থেকে OH- বের করছি, দেখছি কোনটা বেশি কোনটা কম।
কম, যদি H+ বেশি হয় তাহলে অম্লীয়, যদি OH- বেশি হয় তাহলে ক্ষারীয়, সোজা বাংলা কথা। এন্ড তোমরা যারা সূত্র দিয়ে করছো ভাই, তুমি N অফ ধরো হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড N অফ HCl বের করছো, ওখানে তো সেম জিনিসই আসবে। ধরো এখানে H+ বেশি আসার মানে কি, অ্যাসিড বেশি, দ্যাট মিন্স ওখানে কে বেশি আসবে, দেখবা N অফ HCl টা বেশি আসছে। এখানে OH- বেশি আসার মানে কি, ক্ষারটা বেশি, তুমি দেখবা N দিয়ে OH- বেশি আসছে। আরে ভাই অ্যান্সার তো সেম আসবে, অ্যান্সার তো সেম আসবে, দেখতে তো এক দেখা লাগবে না, দেখা দিয়ে কি আসে যায়। সো পাগল বানাই ফেলছো ভাই, এইসব কোশ্চেন করতে হয় না, বুঝছো? এইসব কোশ্চেন গাধারাও করে না। বাট তোমরা এত পেঁচানো পেঁচাইছো এই জিনিসটাকে, এত পেঁচানো পেঁচাইছো যে লেবুর রস চিপতে 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 এখন তিতা হয়ে গেছে। সো যেমনি মন চাই করো, তুমি ফাইনাল অ্যান্সার মিলতে হবে। এখন তুমি ম্যাথ করছো, তোমার যেমনি ভালো লাগে অমনে কইরা আসল অ্যান্সার আসবে অম্লীয়, তুমি দিয়ে আসছো ক্ষারীয়, তা তোমার মাথায় ম্যাথ হবে? ওই প্রসেসে করা যাবে না যদি তুমি ভুল করে থাকো, যদি তুমি ভুল করে থাকো। আর ভুল না করলে তুমি যেমন মন চাই করো, ফাইনাল অ্যান্সার মিললেই হবে, ঠিক আছে? আচ্ছা, রাগ করো না, একটু কর্কশ ভাষায় বললাম এই জন্যই যে এই জিনিসগুলা প্রশ্ন করার মতো জিনিস না, তুমি তো বুঝতেছো রে ভাই, একজন মোল দিয়ে করছে, একজন ঘনমাত্রা দিয়ে করছে। চলো আচ্ছা, এই কোশ্চেনটা ধরে এখন পিটামো আমি এক একজন যে ভাই ই নট সেল কখন ইউজ করব আর ই সেল কখন ইউজ করব। ভাই ই নট সেল কখন ইউজ করতে হয়, আদর্শ অবস্থায় যখন তাপমাত্রা থাকবে কত ভাই, তাপমাত্রা থাকবে 298। ভাই তখন ঘনমাত্রা কি থাকবে, তোমার যে সেলগুলা থাকবে, ধরো এই পাত্রে অ্যানোড আছে, এই পাত্রে ক্যাথোড আছে, সো এই ব্যাটার ঘনমাত্রা হচ্ছে 1 মোলার, এই ব্যাটার ঘনমাত্রা হচ্ছে 1 মোলার, এন্ড এখানে কোনো চাপটা কিছু দেওয়া নাই, আর যদি দেওয়া থাকেও তাহলে সেটা 1 atm দেওয়া আছে। এই কন্ডিশনে দেখো, এটাই তো স্ট্যান্ডার্ড কন্ডিশন, দুইটার ঘনমাত্রা যদি 1 হয়, চাপ যদি কোনো গ্যাস যদি থাকে সেটা চাপ যদি 1 atm হয়, এটাই তো স্ট্যান্ডার্ড কন্ডিশন। এন্ড সেই কন্ডিশনে আমরা বের করব ই নট সেল। কেন ই নট সেল বের করব ভাই, কেন ই নট সেল বের করলেই হবে, কারণ তুমি দেখো, তুমি যদি ই সেল বের করো নার্নস সমীকরণ দিয়ে, তাহলে দেখো বেসিক্যালি কি হয় ভাই, ই নট সেল মাইনাস RT ডিভাইড বাই NFEF, তারপরে অনেকে দেখো লন দিলাম, এন্ড উপরে হচ্ছে তোমার হচ্ছে উৎপাদের আয়নের ঘনমাত্রা, এন্ড নিচে হচ্ছে বিক্রিয়কের আয়নের ঘনমাত্রা। আবার অনেক জায়গায় তো ভাই চাপ দেওয়া থাকে, তাহলে তুমি চাইলে কি করতে পারবা, উৎপাদের চাপটাও দিতে পারবা, বিক্রিয়কের চাপটাও দিতে পারবা, যদি থাকে তাহলে দিবা, না থাকলে না দিবা। এখন বুঝছো ঝামেলাটা কোথায়, যে ভাই যদি এগুলো সব 1 হয়, তো এগুলো তো কাটাকাটি চলে যাবে, এন্ড লন বা লগের পরে যদি 1 চলে আসে, তাহলে এই পুরো পার্টটাই তো 0 হয়ে যায়। তাহলে এই পুরো পার্টটা যদি 0 হয়ে যায়, তাহলে ই সেল আর ই নট সেল তো একই কথা। তাহলে তুমি কেন গাধার মতো এত বড় সূত্র করতে যাবা? তুমি জানবা যখন ঘনমাত্রা 1 চাপ 1 atm, তখন আমার কিচ্ছু করা লাগবে না, আমি ডিরেক্ট ই নট সেল বের করবো। আর ধরো এই ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার, তাহলে এইবার কিন্তু আর আদর্শ অবস্থা নাই, এবার কিন্তু ই নট সেল বের করলে হচ্ছে না, তাহলে এবার গিয়ে তুমি হচ্ছে ই সেল বের করবা। এইটা নিয়েও তোমরা পেঁচাইতো, সেটা কি পেঁচানোর জিনিস, এটা তো ডিরেক্ট বেসিক, তার মানে তোমার বেসিক নলেজই নাই। এই কোশ্চেন যারা যারা করছো একটু লজ্জা লাগাও গায়ের মধ্যে, যে তোমার বেসিক নলেজই নাই। এই নলেজ দিয়ে তুমি অ্যাডমিশনে গিয়া কি করবা, তুমি হচ্ছে কান্নাকাটি করবা, যে আমি তো পড়ে আসছি, এখন আমি কিছুই পারি না, অ্যাডমিশনে যে ক্রুয়েল টাইম, অ্যাডমিশন টাইম এই হয় সেই হয়, বেসিকই তো সমস্যা হয়। সো যদি এই 1 ঘনমাত্রা থাকে দুই পাত্রেই, এন্ড চাপ যদি 1 atm থাকে, তাইলে সেক্ষেত্রে ই নট সেল বের করলেই হচ্ছে, কারণ ই সেল ই নট সেল সেমই আসবে, কারণ এই পার্টটা তো 0, এই পার্টটা আসছেই অনাদর্শ অবস্থার জন্য। এবার আছো ভাই, একটা ভুল করছিলাম, সেটা একটু মনে করাই দিই, যে ভাই আমি তড়িৎ রসায়নের ম্যাথগুলা ভুলে 0.0821 দেয়া করছি, এটা দিয়ে তড়িৎ রসায়নের ম্যাথ করা যাবে না, তড়িৎ রসায়নের ম্যাথগুলা করতে হবে সবগুলা SI এককে 8.314, যেহেতু আমরা ফাইনালি ভোল্টেজ বের করি, ভোল্টেজ একটা SI একক, সো সবাইকে এটা করতে হবে। ভাইয়া ভুল করছিলাম, সো আমি বারবার সবার উত্তর না দিয়ে, তোমরা যারা যারা বলছো না দিয়ে একসাথে উত্তরটা দিলাম, যে ভাইয়া একটা ভুল করছি, সেটা হচ্ছে 8.314, আরেকটা ভুল করছি একটু একটা রিঅ্যাকশনের মোল লেখার ক্ষেত্রে, সেটা পরিবেশ রসায়নে তোমাদের মনে আছে কিনা, বিওডি সিওডি এর ম্যাথে ভাইয়া একটু ভুল করছি, বিওডি সিওডি এর ম্যাথের বিক্রিয়াটা একটু মনে করাই দিই, যে ভাই তোমাদের এভাবে আমি লিখছিলাম 1 মোল MnO তারপরে OH2, এর বিক্রিয়াটা মনে আছে? সো এই বিক্রিয়াতে একটু ভুল করছিলাম, দেখো এটার কারেক্ট ভার্সনটা একটু মিলাই নাও, ম্যাথটা সব সেম, প্রসেস সেম, খালি বিক্রিয়াটা একটু দেখো, যে ভাইয়া এখানে হবে বেসিক্যালি 1 মোল অক্সিজেন, যেই কথা 2 মোল ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড, যে এখানে 2 এর জায়গায় ভাইয়া 1 লিখছিলাম, OH2, এন্ড সেইটা ইকুইভ্যালেন্স টু 2 মোল আয়োডিন, এন্ড সেইটা ইকুইভ্যালেন্স টু 4 মোল Na2H2O3। সো মাঝখানে যে ভাইয়া এটা 1 লিখছিলাম, এটা 1 লিখছিলাম,
ঠিক আছে। সো যে কারেকশনটা একটু দেখে নিও। সো ভাই এই দুইটা জায়গায় একটু ভুল করছিলাম, এই দুইটা জায়গায় কারেক্ট করে দিলাম যে তোমার তড়িৎ রসায়নের ম্যাথগুলা যেটা, আর আরেকটা ম্যাথে ভাইয়া ভুল করছিলাম, কোশ্চেন না পড়ে বের করতে বলছিল কোথায় মিলিত হবে, এটা না বের করে ভাইয়া ব্যাপন হার বের করছিলাম। মনে আছে ম্যাথটার কথা? যারা সেকেন্ড পেপার ম্যাথ ক্লাস করছো, ওটা ভাইয়া প্রশ্ন পড়ি নাই, প্রশ্ন না পড়ে ভাবছি ব্যাপন হার বের করতে বলছে। সো তিনটা জায়গায় কারেকশন করে দিলাম এই বিক্রিয়াটা। এন্ড হচ্ছে তোমার এই আমাদের এই ইসে আর এর ভ্যালু অবশ্যই 8.314, এসে এককটা বসাইতে হবে। এই তো ঠিক আছে। সো এই দিনটা পুরো ক্লিয়ার। এবার একটু অর্গানিক দেখো, 5 থেকে 10টা মিনিট অর্গানিক দেখো, যে আমি কিছু জিনিস তোমাদের ক্লিয়ার করে দিই। ঠিক আছে, আমি কিছু জিনিস তোমাদের ক্লিয়ার করে দিই। সো দেখো যে ভাইয়া অর্গানিক এখন কি পড়াবেন। এখন আমি তোমাকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে ভাই তোমাকে একটা উদ্দীপক দিয়া কোথায় কোথায় নিয়ে যেতে পারে, কতগুলা কোশ্চেন করতে পারে। ঠিক আছে, একটু ভাইয়ের সাথে রিভাইজ করে ফেলো, দেখবা পুরো জিনিসটা তোমার হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, চলো। হ্যাঁ, তুমি এই বিক্রিয়াটা অনেকবার করে দেখছো, আমি দেখো একটা বিক্রিয়া থেকে কত কিছু হতে পারে তোমাকে সব শিখাই দিচ্ছি। হ্যাঁ, তুমি দেখছো যে ক্যালসিয়াম কার্বাইড এটা থেকে তোমার তৈরি করবে ইথাইন, বারবার করে তুমি এই বিক্রিয়াটা দেখছো। ঠিক আছে, প্রায় 10টা না 11টা কোশ্চেনে তুমি এই বিক্রিয়াটা তোমার করাইছি সিকিউ সলভ ক্লাসে। সো এই যে যখনই ইথাইনে নিয়ে যাবে, এই ইথাইন থেকে বাকি আর কোন ব্রাঞ্চ গুলোতে চলে যেতে পারে দেখো। এবার ভাইয়ের সাথে একটু মিলাই নাও, ইথাইনের সাথে পানি দিলে অ্যালডিহাইড কিটোনে যাবে, তাই তো? সো যখনই এখান থেকে পানি দিয়ে অ্যালডিহাইড কিটোনের কাছে চলে যাবে, দ্যাট মিন্স তুমি দেখো তো এইবার কি কি কোশ্চেন হওয়া সম্ভব। ইথাইনের থেকে কি কোশ্চেন আসবে সেগুলো পরে আসতেছি, বাট কই থেকে কই যাবে? ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথাইন হবে, এ যৌগ, সেখান থেকে অ্যালডিহাইড কিটোন হবে। অ্যালডিহাইড কিটোনের কাছে যাওয়া মানে তোমাকে কোশ্চেন দিবে অ্যালডিহাইড কিটোনের শনাক্তকরণ পরীক্ষা দাও, 2,4-DNPH, অ্যালডিহাইড কিটোনের পার্থক্য পরীক্ষা দাও, টলেন বিকারক ফেলিং, অ্যালডিহাইড কিটোনের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কতবার করে করাইছি, ফর্মালডিহাইড সবথেকে বেশি সক্রিয়, তারপর অন্য যে কোনো অ্যালডিহাইড, তারপরে কিটোন গেল। ভাইয়া এই অ্যালডিহাইড কিটোনের মধ্যে কে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে? ভাইয়া অ্যালডিহাইড কিটোনের ভিতরে কে অ্যালডল কেনেজারো দিবে? এই তো কোশ্চেন সেট পাইছো, দেখছো? তাহলে একটু দেখো যে ভাইয়া ইথাইন থেকে তোমাকে অ্যালডিহাইড কিটোনে নেওয়া হচ্ছে তাদের টার্গেট। এবার আসো, আর কোথাও কোথাও কি যাওয়া সম্ভব? ইয়েস, অ্যালডিহাইড কিটোনকে পাওয়া মানে মনে রাখবা অ্যালকোহল, অ্যালডিহাইড কিটোন আর অ্যাসিড, এই তিনটা ব্রাঞ্চে চলে যাওয়ার মানে তুমি অর্গানিকের যে কোনো ব্রাঞ্চে যেতে পারবা। অ্যালকোহল, অ্যালডিহাইড কিটোন এবং অ্যাসিডে আসার মানে হচ্ছে তুমি অর্গানিকের যে কোনো ব্রাঞ্চে যেতে পারবা। এই হিসাবটা একটু ক্লিয়ার করে নাও ভাইয়ার সাথে। ভাইয়া অ্যালডিহাইড কিটোনকে বিজারণ করলে পাবো অ্যালকোহল, জারণ করলে পাবো অ্যাসিড। অ্যালডিহাইড কিটোনকে বিজারণ করলে পাবো অ্যালকোহল, জারণ করলে পাবো অ্যাসিড। তাহলে আমি ফার্স্টে ধরো বিজারণ করে আসলাম অ্যালকোহলের কাছে। অ্যালকোহল বেটাকে আমি যদি একবার আরএক্স এ নিয়ে যাই, এবার আরএক্স কে তুমি জানো, আরএক্স এর সাথে তুমি হচ্ছে কি করবা, সোডিয়াম দিবা, অ্যালকেন হবে। আরএক্স থেকে এইচএক্স বের করবা, অ্যালকিন হবে। আরএক্স এর সাথে কি করবা, ওই যে ভাইয়া একটা বিক্রিয়া ভুল করছিলাম, একটা হাইড্রোজেন বেশি দিয়ে ফেলছিলাম, টেট্রা হ্যালো অ্যালকেনের সাথে জিঙ্ক দিবা, অ্যালকিন হবে। সো দেখো আরএক্স থেকে তুমি কই কই যেতে পারলা, আরএক্স থেকে তুমি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন তিনটাতে গেছো। আরএক্স এর সাথে তুমি যদি হচ্ছে কি করো, তোমার হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া করো, অ্যাসেন বিক্রিয়া, তাহলে অ্যালকোহল হবে। এন্ড অ্যালকোহল থেকে তুমি আবার চলে এই ব্রাঞ্চগুলোতে ফেরত আসতে পারবা। আরএক্স এর সাথে তোমার অ্যালকাইল সায়ানাইড দিলে তোমার কি হবে, আর সায়ানাইড, সেটাকে পানি দিলে কি হবে, অ্যাসিড। আরএক্স এর সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া দিলে কি হবে, অ্যামিন। সো যে আরএক্স এর কাছে আসাটাই টার্গেট, আরএক্স এ আসতে পারলে আমি সব পারবো। আরএক্স এর সাথে ম্যাগনেসিয়াম দিলে হবে গ্রিগনার্ড, এন্ড গ্রিগনার্ডের সাথে ফর্মালডিহাইড দিলে 1 ডিগ্রি অ্যালকোহল, তোমার অন্য যে কোনো অ্যালডিহাইড দিলে 2 ডিগ্রি অ্যালকোহল, এন্ড তোমার হচ্ছে কিটোন দিলে 3 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনার্ডের সাথে কার্বন ডাইঅক্সাইড দিলে অ্যাসিড, গ্রিগনার্ডের সাথে তুমি হচ্ছে পানি দিলে অ্যালকেন। সো সব ব্রাঞ্চে তুমি যেতে পারবা। সো দেখো এই বিক্রিয়াটা কেন এত বেশি ইম্পর্টেন্ট এবং কোত্থেকে কই পাঠাবে। আবার অ্যালডিহাইড কিটোন কি শুধু এই বিক্রিয়া থেকে যাবে? নো, যে কোনো অ্যালকিন থেকে, যে কোনো অ্যালকিন থেকে, দেখো যে কোনো অ্যালকিন থেকে আমি যদি ওজনীকরণ বিক্রিয়া করি, খুবই 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 তোমার হচ্ছে বেশি পরিমাণে উদ্দীপক আমরা সলভ করছি এই ওজনীকরণ বিক্রিয়া থেকে, এন্ড সেখান থেকেও চলে যাবে অ্যালডিহাইড কিটোনে। এন্ড তুমি আমারে বলো তো এতক্ষণ ধরে যা বললাম সেগুলা কি এখান থেকে এখন আবার করা সম্ভব? ইয়েস ভাই, আবারও এই উদ্দীপকটা দিও, সেম কোশ্চেন করা সম্ভব। এবার আসলে আর একটা কোশ্চেন কি দিবে, একটা কোশ্চেন এর ওদের থেকে দিল বা দুইটা, আরো একটা ভ্যারাইটি হইতে পারে, সেটা হচ্ছে এবার ওদেরকে নিয়ে কোশ্চেন করবো যে ভাইয়া অ্যালকাইন 1 কেন অম্ল ধর্মী, ভাইয়া অ্যালকাইন আর অ্যালকিন কি কেমনে পার্থক্য করবো, তোমার অ্যালকাইন 1 শনাক্তকরণ বিক্রিয়া, এটা নিয়ে একজন কোশ্চেন করছে যে ভাইয়া আপনার তো এই দুটাকে আলাদা করতে বলছে, আপনি অ্যালকাইন 1 শনাক্তকরণ দিলেন কেন? ভাই দুইটা পাত্র আছে, একটাতে অ্যালকাইন একটাতে অ্যালকিন, তো আমি একটা কাজ করলাম, সোডিয়াম দিলাম, অ্যালকাইন 1টা হাইড্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি করবে, অ্যালকিন তো বিক্রিয়াই করবে না, তাহলে যেটা বুদবুদ উঠবে সেটাই তো অ্যালকাইন 1। তো ওর শনাক্তকরণ বিক্রিয়া দিলেই তো একটা পার্থক্য হয়ে যাচ্ছে, কারণ অ্যালকিনের তো দুজনের মাঝখানে সেপারেট করার মতো কোনো বিক্রিয়া নেই। বেয়ার পরীক্ষা দিবা, দুজনে বিক্রিয়া করবে, ব্রোমিন দিবা, দুজনে বিক্রিয়া করবে, তো বুঝবা কেমনে কোনটা অ্যালকিন কোনটা অ্যালকেন? এটার জন্য কি করতে হবে, অ্যালকাইন 1 শনাক্তকারী বিক্রিয়া দিতে হবে। ভাইয়া কোশ্চেন আসবেই আসবেই আসবেই, অ্যালকাইন 1 কেন অম্লধর্মী, কোশ্চেন আসবেই অ্যামিন কেন ক্ষারধর্মী, এগুলা থেকে অ্যাসিড ক্ষার থেকে এই কোশ্চেনটা আসবে।
বুঝতে পারছো যে অ্যালকেন 1 কেন অম্লধর্মী, অ্যালকিন কেন অম্লধর্মী হলো না, অথবা অ্যামিন কেন হচ্ছে ক্ষারধর্মী। তোমরা জানো যে অ্যামোনিয়ার একটা ব্রাঞ্চ আছে, নাইট্রোজেনের লোন পেয়ার আছে, চাইলে অন্যজনকে দিতে পারবে, এরা হচ্ছে লুইস ক্ষার হিসেবে কাজ করে। আচ্ছা, এবার আসো ভাই আর কি কি হইতে পারে, আর কি কি ভাই আরএক্স থেকে কি কি প্যাটার্ন আসবে। আরএক্স তুমি জানো যে এই আরএক্স বেটাকে আমি যদি কোনোভাবে কি করি, ক্ষার দেই জলীয়, তাই এখান থেকে আমি অ্যালকোহল ব্রাঞ্চে যাইতে পারবো। এন্ড তুমি আমারে বলো আমি আবার কই গেলাম, ওই অ্যালকোহল অ্যালডিহাইড কিটোন অ্যাসিড। তো ওর কাছে যাওয়ার মানে হচ্ছে এখান থেকে আসবে কি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল বানাও, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে পার্থক্য করো, তোমার হচ্ছে অ্যালকোহল শনাক্তকরণ করো, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড কিটোনে চলে যাবে। এন্ড অ্যালডিহাইড কিটোনে যাওয়ার মানে আবারও সেই প্রশ্নগুলা করবে যে ভাই অ্যালডিহাইড কিটোনে শনাক্তকরণ, ওদের পার্থক্যকরণ, হ্যালোফর্মকে দিবে, অ্যালডোলকে দিবে, ক্যানিজারোকে দিবে, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। বুঝতে পারছো, এটা হচ্ছে কনসেপ্ট। আর এই লোকটাকে আমি যদি হচ্ছে কি করি, তোমার ক্ষার দেই অ্যালকোহলীয়, তাহলে সেখানে হবে অপসারণ বিক্রিয়া। এন্ড অপসারণ বিক্রিয়াতে যাওয়ার মানে হচ্ছে এখান থেকে তৈরি হবে অ্যালকিন। এন্ড তুমি আমারে বলো অ্যালকিন পাইলে কি আমি সেখান থেকে অ্যালডিহাইড কিটোনে গিয়ে পুরা জৈব যৌগ ঘুরে আসতে পারবো কি পারবো না? হইলো? আচ্ছা, এবার এখানে আসো, এই উদ্দীপকটা দিয়ে কি কোশ্চেন আসবে ভাইয়া, প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে, তাহলে এখান থেকে আসবে SN1 SN2। কেমনে চিনবা অনেক ভালো মতো বলছি ভাইয়া। যদি এই আরএক্স টা 1 ডিগ্রি হয় তাহলে SN2 হবে, যদি 3 ডিগ্রি হয় তাহলে SN1 হবে, 2 ডিগ্রি হলে প্রশ্নে বলে দিবে, যদি না বলে দেয় তাহলে যে কোনো একটা দিলেই হবে। ভাইয়া এই যে অ্যালকোহলীয়, এখান থেকে কি আসবে, ওই যে 80% 20% সাইজ এফিনিটি E1 E2 আসবে, আর কি আসবে? বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো এই অ্যালকিনের কাছে আবার ফেরত যাই যে ভাই এই যে অ্যালকিনের সাথে ওজনীকরণ করে এটা বা আরএক্স থেকে এইখানে এই অ্যালকিন থেকে আবার 3টা কোশ্চেন আসতে পারে ডিফারেন্ট তুমি বারবার করে দেখছো। সেটা হচ্ছে বিউটিন 2 জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, এন্ড তখন দেখবা আরএক্সটা কেমন আসে C4H9X এই টাইপের, এন্ড এটা 2 ডিগ্রি হয়, সেখান থেকে ওই X আর H গেলে যাওয়ার সময় কই যাবে, যে এইবাটা গরিব তার থেকে হাইড্রোজেন নিয়ে যাবে, তখন 80% বিউটিন 2 তৈরি হয়। বিউটিন 2 জ্যামিতিক সমানতা দেয়, এই কোশ্চেন আসবে। আবার আমাদের অ্যালকিন যে আছে এইটার জ্যামিতিক সমানতার সাথে মনে আছে তোমার হচ্ছে একটা আলোক সমানতার কোশ্চেন যে জুড়ে দেয়, এরকম কোশ্চেন আসবে। ঠিক আছে, সমানতার কথা যেহেতু বললাম, আর একটা কোশ্চেন আসবে, সেটা হচ্ছে প্রোপানন যে টটোমারিজম দেখায়, এই কোশ্চেনটা আসবে। একটা কোশ্চেন পাইছিলাম না, এই কোশ্চেনটা আসবে। তাহলে দেখো যে বিভিন্ন ব্রাঞ্চ থেকে কি কি আসতে পারে সেই জিনিসটা প্রেডিক্ট করো। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি আসবে, সেটা হচ্ছে এই যে অ্যালকিন অ্যালকাইন এরা কি করে, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। আর এদের ভাই অ্যালডিহাইড কিটোন, যেখানে গিয়ে আমি পুরো দুনিয়া উল্টায় ফেললাম, এরা কি বিক্রিয়া দেয়, নিউক্লিওফিলিক সংযোজন। এদের মাঝখানে একজন ইলেকট্রোফিলিক একজন নিউক্লিওফিলিক দেয়। এই কোশ্চেন আসে নাই, কতবার পাইছো, 4 থেকে 5 বার। এন্ড এখানে দেখাবা যে ভাই অ্যালডল বা যে কোনো একটা দেখাইলে হইলো, এন্ড এখানে দেখাবা মার্কোনিকভ, এন্ড সেখান থেকেই মার্কোনিকভ বিক্রিয়ার প্রয়োজন চলে আসে, মার্কোনিকভ বিক্রিয়ার মেকানিজম চলে আসে। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার খুবই পারফেক্ট এক্সাম্পল মার্কোনিকভ নীতি। ঠিক আছে, সো মার্কোনিকভ নীতির এক্সাম্পল মেকানিজম লাগবে, SN1 SN2 বিক্রিয়ার মেকানিজম লাগবে, E1 E2 বিক্রিয়ার মেকানিজম লাগবে। এইগুলো অ্যালিফেটিক পার্ট। ঠিক আছে, দেখছো অ্যালিফেটিক পার্ট কভার করা শেষ। এবার আসো ভাইয়া ইথাইন থেকে অ্যালিফেটিক দিয়ে বেনজিন তৈরি করলাম, চলে গেলাম অ্যারোমেটিকের রাজ্যে। অ্যারোমেটিকের রাজ্য থেকে কি কোশ্চেন আসবে ভাইয়া, অ্যারোমেটিকের রাজ্যে আমাদের বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম, তারপর আমাদের বেনজিন থেকে বেনজিনের জাতকগুলো তৈরি করবে। এন্ড সেই জাতক থেকে কি কি কোশ্চেন আসবে, হ্যাঁ বেনজিনের জাতক থেকে আসবে কে অর্থ প্যারা মেটা নির্দেশক, কে বেশি সক্রিয়। আমাদের বেনজিন থেকে কার কাছে চলে যাবে, যৌগটার নাম স্পেশালি লিখবো কেন, কারণ আমরা জানি অ্যানিলিন থেকে এই কোশ্চেনটা কিন্তু বারবার করে আসবে যে ভাই আমাদের অ্যানিলিনটা কি করে, ব্যতিক্রমী নাইট্রেশন দেখায়। অ্যানিলিনের ব্যতিক্রমী নাইট্রেশন। ঠিক আছে, আচ্ছা বেনজিন কি শুধুমাত্র এখান থেকে তৈরি করে আসতে পারে না, বেনজিন তৈরি করা আসতে পারে অ্যাসিডের লবণ থেকে ডিকার্বোজিলেশন বিক্রিয়ায়। বেনজিন প্রস্তুতির বিক্রিয়ার আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে কই থেকে জানো, আমাদের বেনজোয়িক অ্যাসিড থেকে। এন্ড আমাদের একটা কোশ্চেন আমরা সলভ করছিলাম বেনজোয়িক অ্যাসিড থেকে বেনজিন থেকে বেনজোয়িক অ্যাসিড, দুইটাই এই কোশ্চেনটা আসতে পারে। আবার একটু আসো যে ভাইয়া আমাদের বেনজিন থেকে আমি একটু টলুইনের কাছে চলে যাই। এন্ড কালকে একটা বিক্রিয়া দেখাইছিলাম টলুইনের সাথে ফুটান্ত ক্লোরিনের বিক্রিয়া, এই বিক্রিয়া কিন্তু দিয়ে দিতে পারে। আশা করি তোমরা এখন সবাই এই জিনিসটা পারবা। বুঝতে পারছি? তাহলে এই যে তোমার দেখো তো এখানে ফুল অর্গানিক আছে নাকি নাই, তোমার যতটুকু আছে সিলেবাসে হয়েছে। তাহলে গেল অর্গানিকের রিভিউ। সো এই তো শেষ আমাদের একাডেমিক জার্নি এখানেই।
ঠিক আছে, বাট সামনের জার্নিটা মোটেও সহজ হবে না যদি তোমার এইরকম বেসিক সমস্যা থাকে যে ভাই রে ভাই আপনার সাথে তো ওর প্রত্যেকটা লাইন মিলে নাই। ঠিক আছে, অনেকে আমরা বলতে আপনার নিয়মে অ্যান্সারও মিলে না। আমি তো আসমান থেকে পড়ছি যে কিরে ভাই আমি নিজে পরীক্ষা দিয়ে আসলাম, এরা কি বলতেছে, আমি নিজে পরীক্ষা দিয়ে লিখে আসছি। অনেকে এসে আমার বলছে আপনার নিয়মে হবে না, আপনার নিয়ম নাকি হবে না, আমার 3জন বন্ধু বলছে। কি ভাই আমি তাহলে পরীক্ষা দিয়ে নাম্বার আমি 197 কেমনে পাইলাম? কি ভাই কি একটা অবস্থা। ঠিক আছে, সো এরকম কোশ্চেন করা যাবে না। আশা করি কনফিউশন ওভারভিউ সবকিছু ক্লিয়ার। কালকে 17 তারিখ ঠান্ডা মাথায় সবাই সুন্দর মতো পরীক্ষা দিবেন। ভাইয়ের জন্য দোয়া করবেন, আপনাদের পরীক্ষার জন্য ভাইয়া দোয়া করবে, এবং অবশ্যই ভাইয়া ওয়েট করব আপনারা কখন পরীক্ষা দিয়ে আসবেন। পরীক্ষা যদি প্রশ্ন যদি কঠিন হয় তাহলে ঘাবড়ানোর কিছু নাই ভাই, সবকিছু যদি তুমি পড়ে যাও ভাই, যেই সব কন্টেন্ট দিছি দেখে যাও, তুমি অন্তত 5টা সিকিউ পাইরে আসবা। সো এই কনফিডেন্স তোমার থাকা উচিত। তুমি ঘাবড়ায় যাবে না, প্রশ্ন দেখে প্রশ্ন পড়বা। কঠিন প্রশ্ন হইলেও সলভ করার মতো প্রশ্নই দেয়, কঠিন প্রশ্ন হইলেও ওটা সলভ করার মতোই দেয়। এখন যদি প্রশ্নে কোনো ভুল থাকে ওকে ফাইন, সেক্ষেত্রে আলাদা হিসাব, সেখানে তোমার কিচ্ছু করার নাই। বাট ঘাবড়াবা না, কনফিডেন্টলি পরীক্ষাগুলো দিয়ে আসবা। বুঝতে পারছি, লাস্ট পরীক্ষা ঠান্ডা মাথায় দিবা, এরপরে প্র্যাকটিক্যাল এমনি কেটে যাবে, অর্ডিনারি কিছু নাই। বাট লাস্ট থিওরি এক্সামটা ভালো মতো দিও। এন্ড যারা ভাইয়ের সাথে অ্যাডমিশনে যুক্ত থাকতে চাও তাদেরকে কিন্তু বারবার করে বলছি যে ভাইয়া 17 তারিখ তোমাদের কালকে যখন পরীক্ষা হবে সেখান থেকে আইসা একটা ঘুম দিবা, রাত্রে 9টা বাজে ব্যাটেলস অফ বায়োলজি ফেসবুক পেজে চলে আসবা। এন্ড যারা প্রি বুকিং দিছো প্রায় 730 জনের মতো, তারা এক্সট্রা ডিসকাউন্ট পাবা। এন্ড যারা এখনো প্রি বুকিং দাও নাই, তোমার যদি টাকা বেশি থাকে, তোমার যদি ডিসকাউন্ট না লাগে তাহলে দিও না। আর যদি ডিসকাউন্ট তোমার প্রি বুকিং দিতে চাও তাহলে আমাদের ব্যাটেলস অফ বায়োলজি ওয়েবসাইটে চলে যাবা, একটু নিচে যাবা, বুঝছো ছোট মানুষ তো নিচের দিকে থাকি। সো এই যে কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি 733 জনের মতো প্রি বুকিং দিছে, তুমি দিয়ে ফেলতে পারো। কালকে সবাই লঞ্চিং লাইভে চলে আসো ব্যাটেলস অফ বায়োলজি ফেসবুক পেজে রাত 9টা 30-এ। তোমাদের সবার জন্য অনেক বেশি দোয়া রইলো, অনেক বেশি টেনশন হইতেছিল, তাই আরেকটা ভিডিও দেওয়াই লাগলো। তো সবাইকে আল্লাহ হাফেজ।